হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বর্ন স্টাডি। তোমরা সকলেই জানো যে গত 26শে ডিসেম্বর তারিখে কিন্তু মারা গেছেন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং দেশের অন্যতম শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। তার এই মৃত্যুতে আমরা সকলেই গভীরভাবে শোকাহত, তাকে আমরা জানিয়েছি আন্তরিক শ্রদ্ধা। যেহেতু তার কর্মজীবন আমাদের দেশের ভবিষ্যতের জন্যেও এবং এখনও তার বিভিন্ন কড়া কর্মসূচি এখনও আমরা বিভিন্নভাবে উপকৃত হচ্ছি তার দ্বারা, ভবিষ্যতেও হয়তো সেটাই হবে। তিনি শুধুমাত্র প্রধানমন্ত্রী ছিলেন না, তার জন্য ভারতবর্ষ বিশ্বের দরবারে বহুবার হয়েছে গর্বিত। তাই তাকে নিয়ে আজকে আমরা একটু বেশি করে জেনে নেব, কারণ সামনে যত পরীক্ষা আসছে 2025 সালের সমস্ত পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিকস হয়ে যাবে ডক্টর মনমোহন সিং এবং তার সমস্ত কর্মসূচি। তো চলো আমরা এক নজরে দেখে নেব কিন্তু তার কর্মজীবন এবং তার করা বিভিন্ন কর্মসূচি সংক্রান্ত সবকিছু। দেখো, প্রথমেই রয়েছে উনি ছিলেন 13তম প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এবং 15তম গভর্নর জেনারেল ছিলেন। চেঞ্জিং ইন্ডিয়া এই বইটা তাঁরই লেখা বই, ডক্টর মনমোহন সিং এর লেখা বই। কি যদি জানতে চায় তাহলে তোমরা বলো। আর উনি কিন্তু পদ্মবিভূষণ পেয়েছেন, যেটা ভারতের সর্বোচ্চ দ্বিতীয় নাগরিক সম্মান, যেটা কিন্তু উনি পেয়েছিলেন 1987 সালে। ডক্টর মনমোহন সিং এর জন্ম কিন্তু হয়েছিল 26শে সেপ্টেম্বর 1932 অবিভক্ত ভারতের পাঞ্জাবের গাহ রাজ্যের, এটা দর্শনেরও আছে, এটা গাহ হবে। তো গাহ বলে একটা জায়গাতে কিন্তু উনি জন্মেছিলেন এবং যেই জায়গাটা কিন্তু তখনকার দিনে যেহেতু অবিভক্ত ভারত ছিল সেটা কিন্তু পড়তো পাকিস্তানে, কিন্তু বর্তমানে সেটা কিন্তু জায়গাটার নাম হয়ে যাবে কিন্তু পাঞ্জাবের গাহ রাজ্য। তার পিতার নাম ছিল গুরুমুখ সিং কোহলি, তার মাতার নাম অমৃত কর এবং তার স্ত্রীর নাম গুরুশরণ কর। রাজনৈতিক দল যদি জানতে চায়, তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন সদস্য ছিলেন এবং তার মৃত্যু কিন্তু 2024 সালের 26শে ডিসেম্বর। দেখো, তার শিক্ষা জীবন সম্পর্কে আমরা জেনে নিই। আমরা হয়তো তোমরা এটা অনেকেই জানো না, তিনি একদম প্রত্যন্ত গ্রামাঞ্চলে তিনি জন্মেছেন, তিনি গরিব ঘরে পড়াশোনা করেছেন, কিন্তু তার মেধা, তার যে অতিরিক্ত চেষ্টা, তার পরিশ্রম কিন্তু তাকে নিয়ে গেছিল অক্সফোর্ড, কেমব্রিজের মতন জায়গাতে। তাহলে বুঝতেই পারছো তিনি কতখানি ভালো স্টুডেন্ট ছিলেন। তো তার শিক্ষা জীবন অনেকটাই দীর্ঘ, সেটা সম্পর্কে আমরা একটু জেনে নিই। তিনি স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েশন কিন্তু কমপ্লিট করেছিলেন পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে 1952 সালে এবং মাস্টার্স করেছিলেন কিন্তু, বা স্নাতকোত্তর যেটাকে বলে, সেটা কিন্তু তিনি করেছিলেন পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকেই 1954 সালে। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অর্থাৎ ইকোনমিক্সে কিন্তু তিনি গ্র্যাজুয়েশন করেছিলেন এবং অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে কিন্তু তিনি ইকোনমিক্সে করেছিলেন ডিফিল, অর্থাৎ যে কারণে তাকে কিন্তু আমরা ডক্টর মনমোহন সিং বলি। এবার আসছি তার কর্মজীবন সংক্রান্ত ব্যাপারে। তিনি যে সময় প্রধানমন্ত্রী হয়েছিলেন সেই সময় ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা বিশেষত ছিল কিন্তু চূড়ান্ত খারাপ। বলা হয় সেই সময় মাত্র 1 মাসেরও খাদ্যের যোগান পুরোপুরি ছিল না ভারতের কাছে, কারণ তার কিছু বছর আগেই হয়েছে দেশভাগ, রাজনৈতিক বিভিন্ন সমস্যা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী একটা খারাপ পরিস্থিতি। তো সবকিছু মিলিয়ে ভারতের অর্থনীতির যা খারাপ অবস্থা ছিল, তিনি কিন্তু এক ধাক্কায় সেটাকে অনেকখানি টেনে তুলেছিলেন। তো চলো আমরা জেনে নিই তার কর্মজীবন সংক্রান্ত কিছু জিনিস। 1966 থেকে 1969 সাল পর্যন্ত রাষ্ট্রপুঞ্জে তিনি কাজ করেছেন। 1969 সালে দিল্লি স্কুল অফ ইকোনমিক্সে তিনি অর্থনীতির অধ্যাপক হিসাবে কিন্তু নিযুক্ত হন। 1972 সালে মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে কেন্দ্রীয় অর্থমন্ত্রকে তিনি কাজ করেছেন। ভারত সরকারের অর্থ সচিব হিসেবে 1976 সালে তিনি যুক্ত হন। এছাড়াও যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান হিসেবে তিনি কাজ করেছিলেন 1980 থেকে 82 সাল পর্যন্ত। আর তিনি 1982 থেকে 85 সাল কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর ছিলেন। তো এই প্রশ্নটা বহু জায়গাতে আগেও এসেছে, ভবিষ্যতেও আসতে পারে, যে ভারতের একমাত্র কোন প্রধানমন্ত্রী কিন্তু একসময় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার একজন গভর্নর ছিলেন। সেই উত্তরটা কিন্তু হয়ে যাবে এক এবং অদ্বিতীয় ডক্টর মনমোহন সিং। আর একটা জিনিসও কিন্তু পরীক্ষায় আসে, আগেও এসেছে, ভবিষ্যতেও আসতে পারে, সেটা হচ্ছে কোন প্রধানমন্ত্রীর সময় ডক্টর মনমোহন সিং কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে কাজ করেছেন, সেটার উত্তর কিন্তু হয়ে যাবে পিভি নরসিমহা রাও। এটা প্রত্যেকে কিন্তু মনে রেখো। চলো এবার আমরা দেখব তার আরো কিছু কর্মজীবন সংক্রান্ত তথ্য। যোজনা আয়োগের উপাধ্যক্ষ হিসেবে তিনি 1985 থেকে 1990 সাল পর্যন্ত কাজ করেছেন। 1991 সালে তিনি হন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। 2008 থেকে 9 সালে তিনি ইউপিএ সরকারের প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হন। 2009 সাল থেকে 2014 সাল পর্যন্ত কিন্তু তিনি পুনরায় ইউপিএ সরকারের প্রধানমন্ত্রী ছিলেন। রাজীব গান্ধীর আমলে যোজনা আয়োগের উপাধ্যক্ষ হিসেবে তিনি পুনর্নির্বাচিত হন 1995 সাল থেকে এটা
1985 হবে, 85 থেকে 1990 সাল পর্যন্ত। তার সম্পর্কে বলা হয় যে তিনি, এক তো বলা হয় যে তিনি অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার, তিনি ঘটনাচক্রে একজন প্রধানমন্ত্রী হয়ে গিয়েছিলেন, এবং এটাও বলা হয় যে কিছু কিছু ক্ষেত্রে অনেকেই বলেন যে তিনি নাকি সব থেকে দুর্বলতম প্রধানমন্ত্রী, কারণ তিনি বিশেষ একটা ঝামেলায় জড়াতে চাইতেন না, বা তিনি বিশেষ একটা কথা বলতেন না। আসলে কি জানো, আমরা অন্তত এটাই মনে করি যে প্রকৃত শিক্ষা হয়তো এটাকেই বলে, তখন মানুষ কাজ করে দেখায়, তখন তাকে কথা বলবার বিশেষ প্রয়োজন হয় না। আর তারই বোধহয় প্রমাণ এটাই যে তার সময় তিনি যে 2004 থেকে পরপর 5 বছর করে দুবার নির্বাচিত হয়ে 10 বছর তিনি প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময় ভারতের অর্থনীতির জন্য বিশেষত তিনি এমন কিছু কাজ করেছিলেন যেটার সুদূর প্রসারী ফল কিন্তু আমরাও পাচ্ছি, এবং ভবিষ্যতেও কিন্তু অনেক বছর ধরে ভারতবর্ষ পেয়ে থাকবে। তো চলো আমরা দেখে নিই তার রাজনৈতিক কর্মজীবনের কিছু পয়েন্ট। 1991 সালে তিনি প্রথমবার রাজ্যসভার সদস্য পদ গ্রহণ করেন, এবং পরপর 6বার তিনি রাজ্যসভার সদস্য হন। 1991 সালে দিল্লি লোকসভা কেন্দ্র থেকে বিজয় কুমার মালহোত্রাকে পরাজিত করে তিনি লোকসভা নির্বাচনে জয়ী হন। 1991 থেকে 2019 সাল পর্যন্ত পরপর 5বার তিনি আসাম থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন। 1987 সালে, আচ্ছা এটা দেখো সম্মাননা, অর্থাৎ তার এই যে দীর্ঘ কর্মজীবন বা তার সুদীর্ঘ শিক্ষা জীবন, তাতে তো তার কৃতিত্ব প্রচুর, যার জন্য শুধু ভারতবাসী নয় সমগ্র বিশ্ব কিন্তু তাকে জানিয়েছে প্রণাম। এমনকি বলা হয় যে বারাক ওবামার যে জীবনী, সেই গ্রন্থেও কিন্তু বারংবার নাম উঠে এসেছে ডক্টর মনমোহন সিং এর। তিনি শুধুমাত্র ভারতের পদ্মবিভূষণই নয়, বিভিন্ন দেশের আন্তর্জাতিক স্তরের বেশ কিছু সম্মান তিনি কিন্তু পেয়েছিলেন। তো চলো সেগুলো আমরা এক নজরে একবার দেখে নিই। 1987 সালে তিনি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মবিভূষণ লাভ করেন। 1995 সালে ভারতের বিজ্ঞান কংগ্রেসের জওহরলাল নেহরু জন্ম শতাব্দী পুরস্কার লাভ করেন। মুখ্যমন্ত্রী হিসেবে তিনি এশিয়া মানি অ্যাওয়ার্ড 1993 এবং 1994 সালে লাভ করেন। 1955 সালের কেমব্রিজ থেকে সেন্ট জোন্স কলেজের ব্রিটিশ প্রদর্শনের জন্য রাইট পুরস্কার লাভ করেন। 1956 সালে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থেকে তিনি অ্যাডাম স্মিথ পুরস্কার লাভ করেন। ডক্টর মনমোহন সিং জাপানের সর্বোচ্চ জাতীয় সম্মান দ্য গ্র্যান্ড কার্জন অফ দ্য অর্ডার অফ দ্য পাওলোনিয়া ফ্লাওয়ারেস দ্বারা সম্মানিত হন। এছাড়াও তোমরা মনে রেখো তার নাম কিন্তু আন্তর্জাতিক স্তরে বিশ্বের অন্যতম 10 জন শিক্ষিত মানুষ, যারা বিশ্বের সব থেকে শিক্ষিত, সেই রকম যে নামের তালিকা বেরোয় সেখানে তার নাম কিন্তু উঠে এসেছে 2বার। চলো এর পরে আমরা দেখে নিই। এবার হচ্ছে অর্থনৈতিক সংস্কার, যেটা বলছিলাম, তিনি কিন্তু এক ধাক্কায় ভারতবর্ষের অর্থনীতিকে তুলে দিয়েছিলেন অনেকটা উপরে। যে সময় ভারতবর্ষে খাদ্যের যোগান পর্যন্ত ঠিকঠাক ছিল না, সেই সময় ভারতবর্ষে তার জন্য কিন্তু ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে অন্যান্য অর্থনৈতিক কর্মসূচি বিভিন্নভাবেই কিন্তু অনেক বেশি অগ্রসর হয়, যার ফলে একেবারে গরিব, একেবারে দরিদ্র স্তরের মানুষেরাও হয়েছিল প্রচন্ডভাবে কিন্তু উপকৃত। তো চলো তিনি কি কি কর্মসূচি গ্রহণ করেন এবং তিনি নতুন কি কি এনেছিলেন অর্থনীতিতে, সেগুলো আমরা এবার দেখে নিই। মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, এই আইনের মধ্যে দিয়ে দেশের শ্রমিকদের জন্য 100 দিনের কাজ কর্মসূচির সূচনা কিন্তু তিনি করেছিলেন। আমরা এটা সবাই জানি যে এই 100 দিনের কাজ কর্মসূচি কিন্তু বর্তমানেও ভীষণভাবে জনপ্রিয়, কারণ দূর দূরান্তে গ্রামাঞ্চলে এমন অনেক শ্রমিক রয়েছেন যারা হয়তো একটা সার্টেন টাইম অবধি তারা চাষাবাদে যুক্ত থাকেন, কিন্তু সারা বছর সেই কাজটা যেহেতু থাকে না, তাদের একটা অনিশ্চিত ভবিষ্যৎ থাকে, সেইটাকে সুরক্ষিত করার জন্য, তাদের জীবনকে আরো নিরাপদ করার জন্য কিন্তু ডক্টর মনমোহন সিং সর্বপ্রথম এই 100 দিনের কাজের কর্মসূচি নিয়ে এসেছিলেন, যেটা কিন্তু শ্রমিকদের জন্য ভীষণভাবে উপকৃত হয়। রাইট টু ইনফরমেশন বা তথ্য জানার অধিকার রাইট পাশ করেন তাঁর আমলে। এর মাধ্যমে জনগণ নিজেদের অধিকারে সরকারের কোনো কাজের স্বচ্ছতা সম্পর্কে কিন্তু প্রশ্ন তুলতে পারে। এই আইনটা এখনো বলবৎ, যেটাকে আমরা শর্টে জানি RTI অ্যাক্ট বলে, তোমরা হয়তো অনেকেই জানো। একজন যে কোনো ভারতীয় নাগরিক, সে যতই সাধারণ হোক, তার কাছে হয়তো কোনো রকম বড় রকমের অফিসিয়াল পাওয়ার নেই, তবুও কিন্তু তিনি চাইলে দেশের সরকারকে প্রশ্ন করতে পারে যে কোনো বিষয় সম্পর্কে। দেশের সরকারের করা কোনো কর্মসূচি বা কোনো কাজের ব্যাপারে কিন্তু স্বচ্ছতা নিয়ে তিনি প্রশ্ন করতেই পারেন, কারণ তাদের জন্য ডক্টর মনমোহন সিং করে গেছেন এই RTI অ্যাক্ট, যেটা জনসাধারণের পক্ষে রয়েছে। ধরো আজকে আমরা যদি চাই যে কেন্দ্রীয় সরকারের যে পরীক্ষাগুলো হচ্ছে, সেই পরীক্ষার রিক্রুটমেন্ট ঠিকঠাক হচ্ছে কিনা, সেই পরীক্ষার কতজন ভ্যাকেন্সি আসছে, সেই ভ্যাকেন্সিগুলো ঠিকঠাক বার হচ্ছে কিনা, সেই সম্পর্কে যদি আমরা ব্যক্তিগতভাবে একদম এক এবং মানে আমি কোনো রকম অফিসিয়াল বিশেষ কোনো হয়তো আমার কোনো পাওয়ার নেই, তাও কিন্তু সাধারণ জনগণ হিসাবে আমি সরকারকে এই RTI অ্যাক্টের মাধ্যমে কিন্তু প্রশ্ন জানাতে পারি।
প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা সূচনা করেন তিনি, দেশের দরিদ্র জনগণের খাদ্যের যোগান সুরক্ষিত করেন। এই যে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা, এটার মাধ্যমে তিনি একেবারে বিলো পভার্টি লাইনের মধ্যে থাকা গরিব মানুষজনদের জন্য কিন্তু বিশেষ ভর্তুকির ব্যবস্থা করেছিলেন। এই যে কিছুদিন আগে করোনা পরিস্থিতি গেল, এখানে কিন্তু বেশ কিছু মানুষ মানে না খেতে পেয়ে থাকার অবস্থা হয়েছিল, তোমরা জানো। মানে কিছু কিছু ওপরতলার মানুষদেরও কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। তো এই অ্যাক্টের জন্য, তার করে যাওয়া এই যে বিশেষ অ্যাক্ট, তার জন্য কিন্তু তাদেরও খাদ্যের যে ব্যাপার সেটা কিন্তু যোগান ঠিকঠাক অনেকটা করা গেছিল, কারণ তিনি অতদিন আগে এত সুন্দর একটা আইন কিন্তু বিশেষত গরিব মানুষদের কথা ভেবে করে গিয়েছিলেন। দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার, দ্য মেকিং অ্যান্ড আনমেকিং অফ মনমোহন সিং বইটি লিখেছেন সঞ্জয় বড়ু, যিনি ছিলেন ডক্টর মনমোহন সিং এর মিডিয়া অ্যাডভাইজার। এই প্রশ্নটা পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা সবাই মনে রেখো। সঞ্জয় বড়ু কে ছিলেন? তিনি ছিলেন ডক্টর মনমোহন সিং এর কিন্তু মিডিয়া অ্যাডভাইজার। তিনি নিজেও একজন সাংবাদিক ছিলেন এবং তিনি কিন্তু এই বইটা লিখেছিলেন, দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার, দ্য মেকিং অ্যান্ড আনমেকিং অফ মনমোহন সিং। তিনি কিভাবে প্রধানমন্ত্রী হয়েছিলেন, প্রধানমন্ত্রী হওয়ার সময় বিভিন্ন রকম সমস্যা কি কি তাকে ফেস করতে হয়েছিল এবং তিনি কি কি কাজ করেছেন, সেই সমস্ত বিষয় কিন্তু এই বইটায় লেখা রয়েছে। এবার চলো আরো দেখে নি কি কি তার আমলে হয়েছিল, যেটা ভারতবর্ষকে বিশ্বের দরবারে আরো শক্তিশালী করে তুলেছিল। তার আমলে ভারত ও আমেরিকার মধ্যে পরমাণু চুক্তি স্বাক্ষরিত হয়। ইউরেনিয়াম আমদানির অনুমতি তিনি নিয়ে আসেন। এর ফলে সামরিক দিক থেকে কিন্তু ভারতের শক্তি অনেকাংশে বৃদ্ধি পায়। তাহলে বুঝতেই পারছো যে ভারতবর্ষ সেই সময় পুরোপুরি খাদ্যের যোগানের ব্যাপারে অনিশ্চিত ছিল, তার জন্য শুধুমাত্র তার কৃতিত্বে কিন্তু ভারতবর্ষের পরমাণু চুক্তির মতন একটা বড়সড় ব্যাপার, যেটা একেবারেই প্রথম সারির দেশগুলোর মধ্যেই শুধুমাত্র সেই পাওয়ার থাকে, সেটা কিন্তু তিনি এনে দিয়েছিলেন আমাদের এই ভারতবর্ষকে। শুধু তাই নয়, তিনি কিন্তু এই যে পরমাণু বোমা তৈরি করা, এই যে ইউরেনিয়ামের আমদানি করা, এর জন্য একটা আন্তর্জাতিক স্তরের পাস প্রয়োজন হয়, একটা লাইসেন্স প্রয়োজন হয়, সেটাও কিন্তু তিনিই আনিয়ে দিয়েছিলেন ভারতবর্ষকে। আধার কার্ড তৈরি হয়েছিল মনমোহন সিং এর আমলেই, এর মাধ্যমে যাতে দেশের জনগণ ভারতীয় নাগরিক হিসেবে বিভিন্ন সুযোগ সুবিধা সহজেই পেতে পারেন, তার ব্যবস্থা কিন্তু করেছিলেন তিনি। অর্থাৎ যে আধার কার্ড আমরা এখনো ব্যবহার করি, যে আধার কার্ড ছাড়া বিভিন্ন অফিসিয়াল জায়গাতে আমাদের অসুবিধায় পড়তে হয়, কিন্তু তিনি এই আধার কার্ডের ব্যাপারে কিন্তু সর্বপ্রথম ধারণা দেন। তিনিই কিন্তু এই আধার কার্ড হওয়ার যে কর্মসূচি সেটাকে শুরু করেন, যার ফলে অনেক কাজ কিন্তু আমাদের অনেক সহজে হয়ে যায়। আমরা নিজেদের ভারতবাসী হিসেবে, একজন ভারতীয় নাগরিক হিসেবে কিন্তু এই প্রমাণপত্রটা পাই, যেটা আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় অনেক এক্সট্রা সুযোগ সুবিধা কিন্তু দিয়ে থাকে। লাইসেন্স রাজ এর অবলুপ্তি ঘটিয়ে চিরকালের জন্য ভারতীয় অর্থনীতিকে এক ধাক্কায় অনেকটা এগিয়ে দিয়েছিলেন তিনি। এর ফলে ছোট বড় অনেক নাগরিক ব্যবসা বাণিজ্যে এগিয়ে আসে। তিনি যে সময় প্রধানমন্ত্রী হন, সেই সময়ের একটা নিয়ম ছিল, ব্যবসা বাণিজ্য করার জন্য একটা বিশেষ লাইসেন্স প্রয়োজন, সেটা ছোট বড় যে কোনো কিছু হতে পারে। কিন্তু তিনি যখন প্রধানমন্ত্রী হয়ে এলেন এবং দেখলেন যে দেশের অর্থনীতির হাল খুবই খারাপ, তিনি এটা বুঝেছিলেন যে এই অর্থনীতিকে পাকাপোক্তভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেটা দরকার, সেটা হচ্ছে ব্যবসা বাণিজ্যের সুদূর প্রসারী একটা কিছু পরিকল্পনা, যাতে ব্যবসা বাণিজ্য আরো ব্যাপকভাবে হতে পারে, অনেক মানুষ এতে যুক্ত হতে পারে, তারা যাতে অনুপ্রেরণা পায় এবং নিজেদের অর্থ রোজগার হয়, যাতে পার ক্যাপিটাল ইনকামটা আস্তে আস্তে বৃদ্ধি পায়, দেশের জিডিপি যাতে বৃদ্ধি পায়। এই সমস্ত কথা ভেবে তিনি কিন্তু লাইসেন্স রাজ যে ব্যাপারটা ছিল সেটা কিন্তু পুরোপুরি তিনি অবলুপ্তি ঘটিয়ে দেন। তিনি বলে দিয়েছিলেন যে ব্যবসা বাণিজ্য করার জন্য, ছোট থেকে বড় স্তরের যে কোনো ব্যবসার জন্য সরকারি ক্ষেত্র থেকে কিন্তু বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাওয়া যাবে। যার ফলে কি হয়েছিল, অনেক মানুষ যারা পূর্বে ভাবতেন যে ব্যবসা বাণিজ্যটা খুব একটা সহজ জিনিস নয়, যে কারুর চাইলেই করা যাবে না, সেটাতে বিভিন্ন রকম সরকারি সমস্যা হতে পারে, অফিসিয়াল ঝামেলা, ফর্মাল প্রবলেমস হতে পারে, অনেক কিছু প্রয়োজন হয়, সেগুলো হয়তো সাধ্যের মধ্যে নেই, তিনি কিন্তু ব্যবস্থা করেছিলেন যাতে এই সমস্যাটার একদম সমাধান হয় এবং দেশের নাগরিক আরো ভালোভাবে অর্থনীতিটাকে তারা গ্রহণ করতে পারে। চলো আমরা দেখে নিলাম এক নজরে তার করা বিভিন্ন রকম প্রকল্প, তার করা বিভিন্ন রকম কর্মসূচি। অর্থাৎ বুঝতেই পারছো, তিনি ছিলেন একজন অন্যতম শ্রেষ্ঠ আমাদের ভারতের প্রধানমন্ত্রী, যিনি কিন্তু শুধু প্রধানমন্ত্রী হিসেবেই নয়, একজন মানুষ হিসাবে, একজন প্রকৃত শিক্ষিত নাগরিক হিসাবে কিন্তু ভারতবর্ষের জন্য যা যা করেছেন, তার জন্য আমরা চিরকাল মনে রাখবো তাকে। পুরো বন্ড স্টাডি টিমের পক্ষ থেকে সবাই মিলে আমরা তাকে জানাই গভীর শ্রদ্ধা। এই যে আজকে সেশনটা আমরা নিলাম, সেটা আশা করছি তোমাদের ভবিষ্যতের সমস্ত পরীক্ষার জন্য কার্যকরী হবে। যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের জানিও।